তো আপনি কেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন? চোর, বদমাশ, ডাকাত এগুলো? তো ডাকাতের সঙ্গে বসে আপনি কিসের আপনার জাতীয় সনদ? উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই উপমহাদেশের উপর ব্যবস্থা করে দিচ্ছেন। এবং তিনি ইতিমধ্যে যেদিন শেখ হাসিনার রায়, সেদিন তিনি বসে ওই যে পোর্টের দিয়ে দিচ্ছেন আরো। মানে এটা বাঘ তাড়াতে গিয়ে আপনি কুমির নিয়ে এলেন। আপনি ভারতকে তাড়াতে গিয়ে আপনি কি নিয়ে এলেন? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকিয়ে ফেললেন। কোথায়? আপনার ব্লু ওয়াটারের মধ্যে। আপনার সেন্ট মার্টিন বললেন, হাসানের যে আপত্তিটা একটু করতো। গণভোট তো হতে হলে তো আপনি লেজিটিমেট গভর্নমেন্ট থাকতে হবে। আপনি সে লেজিটিমেট গভর্নমেন্ট যে গণভোট ডাকবারই তো কোনো এখতিয়ার নেই। আপনি তো বৈদেশ কি বলবেন? সরকারকে কি বলবেন? লেজে গোবরে সরকার। শেখ হাসিনা তার গুমের জন্য, লোক হত্যার জন্য, তাদের খুনের জন্য যে পরিমাণ দায়ী, এরা এতগুলা মানুষ আপনার শহীদ হওয়ার পরে এরা যে আমাদেরকে কোনো কিছুই করতে দিল না, তার জন্য কি আমরা তাদেরকে বিচার করব না? আমি ধর্মসূত্রে ডেফিনেটলি ইসলামের সঙ্গে যুক্ত। ভাষা এবং সংস্কৃতির সূত্রে আমি এই অঞ্চলের সমস্ত ভাষা, সংস্কৃতি, সনাতন ধর্মাবলম্বী, কি জৈন কি বলেন, কি বৌদ্ধ বলেন, সকলের সঙ্গে যুক্ত। এটা আপনি কেন আমাকে কাটিয়ে দিবেন যে না তুমি বৌদ্ধ কথা শুনতে পারবে না, তুমি বেদ পড়তে পারবে না, তুমি উপনিষদকে মানতে পারবে না, তুমি খালি ওই মুসলমান হয়ে পড়তে হবে। কেন? ওয়াই হোয়াটস রং? ইসলাম তো এটা বলে না। চর্চায় আজ আমাদের অতিথি কবি, লেখক, চিন্তক ও ভাব আন্দোলনের নায়ক ফরহাদ মাজারের সঙ্গে। ফরহাদ ভাই কেমন আছেন? আছি ভালো, নিশ্চয়ই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা জুলাই অভ্যুত্থানের 15 মাস পার করলাম। এই অভ্যুত্থানের অর্জন কি শুধুই স্বৈরাচারের পতন? এই অভ্যুত্থানের অর্জন তো সে অর্থে নিঃসন্দেহে আপনি স্বৈরাচারের পতন, এবং কিছুটা অর্জন আপনি বলতে পারেন যে আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনৈতিক চিন্তাভাবনার ক্ষেত্রে যে এই যে প্রথাগত যে চিন্তা, সেখানে কিছুটা পরিবর্তন এসেছে। ফলে এক অর্থে আপনি বলতে পারেন এটা ইতিবাচক। আমরা অনেক ইস্যু নিয়ে কথা বলতে পারছি। তরুণদের একটা অংশ আসছে যারা রাজনীতিকে নতুন করে ভাবছে। একটা সময় গেছে যখন তারা রাজনীতিতে খুব অনাগ্রহী ছিল। এখন তারা রাজনীতিকে আগ্রহ নিচ্ছে। যদিও তারা নির্বাচনবাদী, এর একটা হয়তোবা নেতিবাচক দিক আছে যে নির্বাচনকে তারা একটা রাজনীতির মূল জায়গা বলে মনে করে। কিন্তু সে অর্থে তো ইতিবাচক বটেই। কিন্তু যে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দিল, আন্দোলন সফল হওয়ার পরেই তাদের মধ্যে বিচ্ছিন্নতা বোধ দেখা দিল। তারা নানা ভাগে বিভক্ত হয়ে গেল। এটা কেন? না, প্রথমত এই জন্য তরুণদেরকে দোষ দিতে পারেন না। এটার জন্য সমাজে বুদ্ধিবৃত্তিক যে চর্চার ক্ষেত্রগুলো আছে ওটাকে প্রথমত দায়ী করতে হবে। কারণ তরুণরা তো সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু না। ফলে সমাজের চিন্তার যে স্তরটা, সমাজের চিন্তার যে বিকাশের যে স্তর, সেটা তো সেখানে তো এরতে অতিক্রম করে যাওয়া তো তরুণদের পক্ষে সম্ভব না। ধরুন একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমার বই গণ-অভ্যুত্থানের গঠন বেরিয়েছে ২০২৩ সালে। তা সেটা একটা তরুণদের একটা বড় একটা অংশকে প্রভাবিত করেছে যে হ্যাঁ, গণ-অভ্যুত্থান সম্ভব। আমরা একটা নির্বাচনবাদী রাজনীতি, সেই নির্বাচনবাদী রাজনীতির বিপরীতে আমরা একটা গণ-অভ্যুত্থানের রাজনীতি, গঠনের রাজনীতি, হ্যাঁ? কথা বলছি, রাষ্ট্রকে নতুন করে গঠন করতে হয়, নতুন গঠনতন্ত্র লাগে, একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া লাগে। এই ব্যাপারটা তো আমরা এর আগে বলেছি। ফলে তরুণদের একটা বড় একটা অংশ এটা প্রভাবিত হয়েছে এবং তারা একেবারেই তরুণ। ফলে তারা তো সেই ক্ষেত্রে তো ভালোই নেতৃত্ব দিয়েছে। কিন্তু পরবর্তীকালে সে তরুণদেরকে তারা বিভ্রান্ত করেছে। এরা তো তরুণ না। কারণ তরুণরা তো তখনও সেই শক্তির জায়গায় এসে পৌঁছে নাই। মানে সমাজের বুদ্ধিবৃত্তিক যে রূপান্তরটা ঘটছে, সেটা পুরোপুরি সমাজের এলিট শ্রেণীকে তো ভাঙতে পারেনি। ঠিক আছে না? ফলে স্বভাবতই তারা তাদের খপ্পরে পড়ে গেছে অতি দ্রুত। গণ-অভ্যুত্থানের তো লক্ষ্য ছিল বৈষম্যের অবসান, একটা নতুন বন্দোবস্ত, যে বন্দোবস্তে বাংলাদেশ এতদিন চলেছে বা চলতে পারেনি তার প্রতিকার। কিন্তু সেই নতুন বন্দোবস্ত হলো না। না, আমাদের আপনার আপনার কথার মধ্যে হতাশাটা বেশি। আমরা হতাশা নাই, আমরা ক্রিটিক্যাল হই। আপনি আপনি খুব চিন্তাশীল মানুষ। তো এটা আমি ক্রিটিক্যালি ভাবি ঘটনাটা কি হয়েছে। সেটা হচ্ছে আমাদের এখানে সমাজের রাজনীতিতে কি ছিল? রাজনীতির মধ্যে অনেকগুলা মৌলিক রাজনৈতিক ধারণাগুলো অত্যন্ত অস্পষ্ট, অপরিচ্ছন্ন ছিল। যেমন ধরুন আপনি অপরিপক্ক। অপরিচ্ছন্ন। আমাদের সমাজে তো ধরুন আপনি প্রথমত দীর্ঘকাল কাজ করেছেন। কিন্তু সেখানে আপনি দেখেছেন যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বর্গ নিয়ে আলোচনা দরকার ছিল। কারণ প্রথম আলোর সত্যিকার অর্থে তাদেরই সামর্থ্য ছিল ওটা নিয়ে আলোচনা করতে। কিন্তু সে আলোচনা তো আমি কোথাও মধ্যে দেখি না। যেমন ধরেন ফর এক্সাম্পল, সরকার এবং রাষ্ট্রের পার্থক্য কি? সরকার তো আর রাষ্ট্র তো এক না। তবে রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া একটা জনগোষ্ঠীর মধ্যে, এই প্রক্রিয়াটা কি করে দানা বাঁধে? এই প্রক্রিয়াটা কি করে বাস্তবায়িত হয়?
আজকে যদি ধরুন আজকে যে আমরা এই যাদের নেতৃত্ব স্থানীয় বা কালকে আমি যেমন দিল্লির ছেলে আমার বন্ধু মাহফুজ অত্যন্ত পছন্দ করি আমি তাকে। মাহফুজ আনাম তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব আছে। এখন দিল্লির সাথে একটা ভূমিকা রাখতে পারত। যে কনস্টিটিউটিং ব্যাপারটা কি? গঠন ব্যাপারটা কি? একটা রাষ্ট্র গঠনের ব্যাপারটা কি? এটা তো আমাদের সমাজে অনুপস্থিত। সে তো কোথা থেকে শিখবে? সেজন্য আমি বলব যে আমরা ক্রিটিক্যালি ভাবি। আমরা মনে করি যে এখনো পর্যন্ত আমরা গণতন্ত্র বলতেই নির্বাচন বুঝতেছি। গণতন্ত্রের নির্বাচন কোনো সম্বন্ধ নাই। ২ নাম্বারটা হচ্ছে জনগণকে আমরা বিভক্ত করতেছি ইডিওলজিক্যালি। আমার একটা মত থাকতেই পারে যেমন ধরুন, হ্যাঁ? আমার একটা মত আছে, আপনার একটা মত আছে। আমরা একমত নাও হতে পারি। কিন্তু আমাদের একটা রাজনৈতিক পরিষদ তো আছে। সেখানে তো সেখানে আমরা সকলেই বাস করি। একটা বাড়ির মতো আরকি। আমি এই বাড়িতে আছি, আমার ভাইদের সঙ্গে তো আমার বহু মত পার্থক্য থাকতে পারে। কিন্তু বাড়িটা তো একসঙ্গে রক্ষা করতে হবে দুজনকে। এই যে অত্যন্ত মৌলিক যে সকল চিন্তাভাবনাগুলা, এটা আমাদের সমাজে মারাত্মক রকম অনুপস্থিত। ঠিক আছে? আপনি দেখেন, ভেবে দেখেন না। সেকুলার যারা তারা ইসলাম শুনে তাদের গালাগালি করে। আবার ইসলামিক যারা তারা তো সেকুলারদের পারলে কালকে কুপায় মেরে ফেলে সব। তো এটার দ্বারা তো আপনি আগাতে পারবেন না। সমাজের এই যে বিভাজনটা রয়ে গেছে, বিভক্তিটা, এটা তো কাটিয়ে তুলতে হবে। রিলিজিয়ন ইজ এ পার্ট অফ আওয়ার কালচার। আমাদের চিন্তার মধ্যে কেউ রিলিজিয়ন গ্রহণ করবে, কেউ করবে না। রিলিজিয়নের কিছু ইতিবাচক দিক আছে, কারণ সেটা এথিক্যাল, নৈতিক অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। আবার এট দ্য সেম টাইম রিলিজিয়ন আমাদের বাধাও তৈরি করে। কারণ রিলিজিয়ন আমাদের সঙ্গে মুক্ত বুদ্ধির ক্ষেত্রে একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। ঠিক আজকে আমাদের দেশে চিন্তার ক্ষেত্রে। হ্যাঁ, সে পাশ্চাত্য হয়েছে। কিন্তু আমরা কি রিলিজিয়নের সঙ্গে সত্যিকার অর্থে কি আমরা এনগেজ করেছি? ইসলামের সঙ্গে করিনি তো। ইসলামের যে একটা ইতিবাচক দিক আছে এটাকে আমরা কখনো আলোচনা করেছি? করিনি। আচ্ছা ভাই, এটা নিয়ে আরো কথা বলব। হুম। তার আগে আপনি অভ্যুত্থানের পর বিভিন্ন আলোচনা সভায়, বিভিন্ন সমাবেশে বা লেখায় আপনি বলেছেন যে ৮ আ ৮ আ অগস্ট বিপ্লব বেহাত হয়ে গেছে। অভ্যুত্থান সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। প্রতিবিপ্লব জি, জি। যদি ব্যাখ্যা করেন। সাংবিধানিক প্রতিবিপ্লবটা মানেটা হলো এই ৫ তারিখে যখন গণঅভ্যুত্থান হয়, গণঅভ্যুত্থানটা হচ্ছে জনগণের একদম প্রত্যক্ষভাবে জনগণ ক্ষমতা নিজের হাতে নেয়। এটার আইনি ভিত্তি আছে। এটাই আইন। জনগণ তখন জনগণের আদেশ দ্বারা তখন রাষ্ট্র চলে। এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত যে সরকার থাকে এই সরকার বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে ৫ তারিখের পরপরই ঘোষণা দেওয়া উচিত ছিল যে আজ আমরা জনগণের পক্ষে ক্ষমতা গ্রহণ করলাম এবং পুরনো সংবিধান বাতিল হয়ে গেল। এবং আমরা নতুন সংবিধান বা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা পর্যন্ত আমাদের দেশে যে আইন আছে এই আইন চলবে। শুধুমাত্র যে আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংঘাতপূর্ণ এগুলো বাতিল হয়ে যাবে। ফলে আপনি একটা গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করলেন। আপনি ১ম যে নির্বাচন করবেন এটাকে বলে গণপরিষদ নির্বাচন। তো এগুলো তো কি বলে বুকে এটা অতি সরল ফর্মুলা। প্রত্যেকের মুখস্থ। যেকোনো রাষ্ট্রবিজ্ঞানে গেলে তারা এটাই বলবে। কিন্তু বাংলাদেশ এত বড় গণঅভ্যুত্থান করার পর আমরা দেখলাম যে এটাকে শেখ হাসিনার সংবিধান এবং তার পুরো রাষ্ট্র ব্যবস্থা আমলাতন্ত্র থেকে শুরু করে যা আছে মন্ত্রণালয় যে ধরনের বিভাগগুলো আছে এটাই আবার পুনরায় এসে গেল। মানে পুরো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখা হলো। একই আদালত, আদালতে কোনো পরিবর্তন হয়নি। কিচ্ছু পরিবর্তন হয়নি। আপনি টিকিয়ে রেখে কি করলেন? আপনি বললেন যে শপথ নিলেন আপনি শেখ হাসিনার সংবিধান রক্ষা করবেন। মানে শেখ হাসিনার রাষ্ট্রকে আপনি সুরক্ষা করবেন। এটা তো রাষ্ট্র তো শেখ হাসিনার না, রাষ্ট্র তো জনগণ। না, ওটা শেখ হাসিনা যে কনস্টিটিউশন দিয়ে জনগণকে রাষ্ট্র করতে দেন নাই আপনারা। জনগণকে তো রাষ্ট্র গঠন করতে দেওয়া হয়নি, ৭২ দেওয়া হয়নি। এটাও দেওয়া হয়েছে। ৫৪ বছরেও দেওয়া হয়নি। দেওয়া হয় না। তাহলে রাষ্ট্র তো আমরা গঠনই করতে পারি নাই। তাহলে ১ম কাজটা যে জনগণকে তো রাষ্ট্র গঠন করতে দেবেন তো। আপনি এটা বাড়ি বানাতে দিলে তো লোককে তো বাড়ি বানাতেই দেবেন আপনি। বাড়ি বানাবার আগে আপনি কি করলেন? না, না, না আমি জন্ম করে রেখেছি তাঁবু বানায় রাখছি, ভাঙা বাড়ি এটাই তোমাকে থাকতে হবে। ব্যাপারটা এক্সাক্টলি তাই হয়েছে। তাহলে আমাদের যেখানে আমাদের যে অধিকার নাই, আমাদের খাদ্য ব্যবস্থার কোনো রকম নিশ্চিত নাই, আমাদের কি বলে শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, সেনাবাহিনীর ঠিক নাই, কিছু ঠিক নেই। ফলে বাড়িটা তো বানাবেন আপনি। তো বাড়িটা যখন আমি বানাতে দিলাম না, এই যে সংবিধানের কথা বলে, না আমাদের পুরনো সংবিধান রাখতে হবে। শুধু পুরানো না, ইংরেজের সংবিধান রাখতে হবে, যেটাকে বলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, মানে সাংবিধানিক ধারাবাহিকতা। এটা করে আপনি কি করলেন? ওই কলোনিয়াল আমলে পুরো দেশটা আপনি রেখে দিলেন। ইন দ্য নেম অফ কি? এই কনস্টিটিউশন ধারাবাহিকতার নাম। ধারাবাহিকতা না। এটাকে বলে সাংবিধানিক প্রতিবিপ্লব। মানে আপনি যে গঠনতন্ত্র বা রাষ্ট্র গঠনের যে
চিন্তার কথা বলছেন, আমরা ৫৪ বছরে সেই রাষ্ট্র গঠন করতে পারলাম না। পারি না। আমরা এত একটা মুক্তিযুদ্ধ করে ৯০ একটা অভ্যুত্থান হলো এবং ২৪-এ আরেকটি অভ্যুত্থান হলো। না পারার না পারে প্রথম কারণটা হচ্ছে দেখুন, এই যে এখন আমি যদি হিস্টোরিক্যালি তাকাই, বাঙালি মুসলমান ইংরেজি শিখেছে কবে? ১৯২০ ২৫ শতকে ১৯২০-এ। খুব বেশি দিনের ব্যাপার না। ১৯২০ থেকে ৫০ বছরের মধ্যে কিন্তু সে নিজের একটা রাষ্ট্র বানিয়ে ফেলেছে। আপনি যারা জাতীয় পতাকা পাইছে, একটা জাতিসংঘের সিট পাইছে, একটা ভূগোল পাইছে। এটা তো বিরাট অর্জন। ঠিক আছে না? তাহলে এর পরবর্তী যে ধাপটা তাকে অতিক্রম করতে হবে, এই ধাপটা কি? একটা হচ্ছে কলোনিয়াল আমলের যে সকল এই স্ট্রাকচারটা রয়ে গেছে, হ্যাঁ? যেটাকে সিরাজ আলম খান বলতেন কি আভ্যন্তরীণ উপনিবেশ। এই স্ট্রাকচারটা ভাঙতে হবে এবং মন মগজে যে কলোনিয়ালিজম রয়ে গেছে, এটাকেও ভাঙতে হবে। এটা তো লম্বা লড়াই। তো সেই লড়াইয়ে তো বাংলাদেশ খুব একটা খারাপ করে নাই তো। আপনি আমাদের ব্যর্থতার দিক খুব ভালো আছে একমত। কিন্তু বাংলাদেশের জনগণ তো খুব একটা পিছিয়ে যায়নি। কারণ আপনি যেখানে এরশাদকেও তারা উৎখাত করতে পেরেছে, হাসিনাকেও তারা উৎখাত করতে পেরেছে। তারা হাসিনাকে উৎখাত করতে চারটিখানি কথা না। কিন্তু আপনি যে বললেন হাসিনাকে উৎখাত করেছে, এরশাদকে উৎখাত করেছে, কিন্তু তার ব্যবস্থা উৎখাত হয়নি। আসতেছি আমি। সে পয়েন্টেই বলব। তাহলে এই যে আপনি এই যে আজকে যে আমি কথাগুলো বলছি, আপনার সঙ্গে দেখা হচ্ছে কদিন পরে? ৩০ বছর। না, তা না। না, মাঝে দেখা হয়েছে। আজকে যে আমরা ২ বন্ধু ও আচ্ছা, আচ্ছা, কথা বলছেন। জি, আন্তরিকভাবে কথা বলছি, বোঝার চেষ্টা করছি। এটার জন্য ৩০ বছর লেগেছে। আমি তো এটাকে প্রথমত লিখতাম না? জি। তাহলে লিখতাম। তার মাঝে মধ্যে একটা বিচ্ছেদ ঘটে গেছে। এবং ওই বিচ্ছেদের পরেও কিন্তু আমি এসেছি। না, এবং আপনি সে তো হ্যাঁ, সে তো বন্ধু আকারে আমি আপনাকে বলতেই দিচ্ছি, রিয়ালিটিটা হচ্ছে। জি, তো প্রথম আলোর বিরুদ্ধে তো আমার কোনো নেতিবাচক ফিলিং নাই। এটা তো রিয়ালিটি। আমি তো চাইলেই কালকে বদলে ফেলতে পারব না। এখন প্রথম আলোর যে রাজনীতি, তার যে দৃষ্টিভঙ্গি, সেখানে তো একটা পরিবর্তন আসতে হবে। তাহলে আমরা কেন রাষ্ট্র গঠন করতে পারি না? তার জন্য প্রথম আলো দায়ী, ডেইলি স্টার দায়ী, আমরা সকলে দায়ী। আমি সেজন্য কথাটা বলছি যে কিন্তু ব্যর্থ না ওটা। এই যে কথা বলতে পারছি, এটা তো বিরাট অর্জন। এটাও অর্জন। এতে ফলে এটা তো নতুন রাষ্ট্র গঠন করবার একটা শর্ত তৈরি করে দিচ্ছে। আমরা কথা বলতে পারছি। হয়তো আমরা মনে, মনে বুঝতে পারছি আমার কথায় ভুল। আপনি মনে, মনে বুঝতে পারছেন আপনার কথায় ভুল। হতে পারে। আমরা যদি চিন্তা করে দেখি যে আমাদের কথা বলতে হবে, সোহরাব এবং ফারাহ মজুমদারের কথা বলতে হবে। একদা তারা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। যেকোনো কারণে তারা দুভাগ হয়ে গেছে। তো এই বিভক্তিটা চিন্তা করতে হবে তো। বিভক্তি আমি ফেলে রাখলে তো হবে না। কেন এই বিভক্তিটা তৈরি হলো? এটা তো intellectual তো। এটা তো খালি আবেগের ব্যাপার না। আপনি তো বন্ধু হিসেবে তো আমার বিরুদ্ধে না। আপনি তো আমাকে ভালো দিতে পারছেন। কিন্তু আমরা তো ২ টি জায়গায় দাঁড়িয়ে কাজ করেছি। এখন তো সেই হিসেবে আমি বলব যে এই যে দীর্ঘ লড়াইটা আমি করলাম, এই দীর্ঘ লড়াইয়ের তো একটা ফল তো আমি পাচ্ছি তো। আমি তো কথা বলতে পারছি। জি, জি। আমার কথা তো পৌঁছাচ্ছে। আমার কথা পৌঁছাচ্ছে, লোকে তো আমার কথা শুনছে। হয়তোবা কিছু ভালো কথা আছে এর মধ্যে। তাহলে একটা তো ডায়ালগ তৈরি করতে পেরেছি। এই ডায়ালগটা তো খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমি খুব হালকা করে দেখি না। ফলে আমি এটা বলব না যে আমাদের কোনো অর্জন নাই। আমরা বলব যে আমরা যেই কাজটা করার দরকার ছিল ৫ই অগাস্টের পরে যে সুযোগটা আমরা পেয়েছিলাম, এটার পূর্ণ সদ্ব্যবহার আমরা করতে পারি নাই। দ্যাট আই এগ্রি উইথ ইট। দ্যাট আই এগ্রি উইথ। কিন্তু আমি হতাশ লোক না। আমি মনে করি আমি তো ডেফিনিটলি আমরা অগ্রসর হয়েছি এবং এখন নতুন রিয়ালিটি বাংলাদেশের জিওপলিটিক্যাল একটা নতুন রিয়ালিটি। এই রিয়ালিটিকে মোকাবিলা করার মতো যথেষ্ট ম্যাচুরিটি, যথেষ্ট পরিমাণ প্রজ্ঞা আমাদের আছে। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম। অন্তর্বর্তী সরকার নতুন রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্যে জুলাই সনদ সই করেছে। জি। এবং ৩০টি বা ২৭টি রাজনৈতিক দল তাতে স্বাক্ষর করেছেন। আ এই জুলাই সনদকে আপনি বলেছেন এটি আ লুটেরা ও মাফিয়া শ্রেণীর যে সমঝোতা বোঝাপড়ার, যদি ব্যাখ্যা করেন। প্রথমত আপনাকে একটা ছোট্ট শুধরে দিই। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না। এটা উপদেষ্টা সরকার। উপদেষ্টা হ্যাঁ, সরকার। অন্তর্বর্তী সরকার ধারণাটা আলাদা। এগুলো লিগ্যাল টার্ম কিন্তু। অন্তর্বর্তী জাস্ট ডেসক্রিপটিভ টার্ম না। কেমন? অন্তর্বর্তী মানে একটা ব্যবস্থা পতন ঘটলে নতুন ব্যবস্থা আসা পর্যন্ত যারা ক্ষমতায় থাকে। কিন্তু এখানে তো পুরনো ব্যবস্থায় তো আবার বহাল হয়েছে। ফলে এটা অন্তর্বর্তী না, উপদেষ্টা। উপদেষ্টা সরকার। আচ্ছা, এখন আমি কেন জুলাই সনদকে এটা বলছি যে প্রথমত গণ অভ্যুত্থানের পরে ১ম কাজ ছিল জনগণের সঙ্গে কথা বলা। রাজনৈতিক দল না। রাজনৈতিক দল জনগণের প্রতিনিধি 10% কেউ 20% কেউ 1%। ফলে জনগণকে সামষ্টিকভাবে তার সঙ্গে কথা বলা মানে কি?
সাংবাদিক সঙ্গে কথা বলা। আপনি তো জনগণের ইচ্ছা অভিপ্রায়কে রিপ্রেজেন্ট করেন না? আপনি তো সমাজের একটা অংশকে আপনি রিপ্রেজেন্ট করেন। ব্যবসায়ীদের একটা অংশকে রিপ্রেজেন্ট করে। কৃষককে রিপ্রেজেন্ট করে। শ্রমিককে রিপ্রেজেন্ট করে। কিন্তু আপনি তথাকথিত রাজনৈতিক দলের নামে আপনি যাদের সঙ্গে কথা বলতেন, এরা তো কেউই সত্যিকার রাজনৈতিক দল না তো। এরা তো লুটেরা একটা শ্রেণী। এদের কাজই হচ্ছে রাষ্ট্রকে গিয়ে রাষ্ট্র একটা নতুন সেক্টর, মুনাফা কামাবার সেক্টর। সেই মুনাফা কামাবার সেক্টরে গিয়ে তারা কি করবে? আবারও আমাদেরকে লুটপাট করে টাকা পয়সা এখান থেকে সরাবে, পাচার করবে। আমাদেরকে আবারও শোষণ করবে, লুণ্ঠন করবে। তো এই শ্রেণীর সঙ্গে বসে আপনি কি আলোচনা করবেন? এর কি এমন কোনো চিন্তা আছে বাংলাদেশকে রাষ্ট্রকে গঠন করার কোনো আইডিয়া তাদের মধ্যে আছে? যদি কাউকে বলেন যে দাও তো দেখি, ঠিক আছে, বাংলাদেশে তুমি ক্ষমতা গিয়ে কি করবা? আমাদেরকে একটা রোডম্যাপ দাও না। এটা দেবার ক্ষমতা কি বিএনপির আছে? এটা দেবার কোনো ক্ষমতা জামাতের আছে? আমাদেরকে বসিয়ে দেন। দেখি আমি কাছে কিনা ওদের। তার মানে এই যে একটা লুটেরা পাপিয়া শ্রেণীর একমাত্র উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করা এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বৃহৎ প্রকল্প বিদেশ থেকে নিয়ে আসা এবং সেই প্রকল্প মেরে দেওয়া। রাষ্ট্রকে এবং জনগণকে তারা ব্যবহার করবে কি জন্য? তাদের লুটপাট করার জন্য। কিন্তু বিকল্প শক্তি এটা তো লুটপাট ফেসে নেই। আপনি এটার সঙ্গে আপনি নির্বাচন দ্বারা তো সমাধান হবে না। বাংলাদেশে তো ইস্যুটা হচ্ছে যে আমি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার নীতি নিয়ে আপনি কথাবার্তা বলবেন। এবং গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রে হচ্ছে গণপরিষদ। যে তুমি নির্বাচন করবে গণপরিষদে। আর গণপরিষদের নির্বাচনে বিএনপি তো আসতে নাও আসতে পারে। আমি তাকে নিয়ে এত কথা বলতেছি না, নাম্বার 1। নাম্বার 2, এনসিপি তো রাজনৈতিক দলই না। তার তো নিবন্ধনে নেই। তার সঙ্গে বসতে কি জন্য? জামাত তো তার নিবন্ধন নাই। আর লিগ্যাল কোয়েশ্চেন। জি, জি। এটা সিরিয়াস লিগ্যাল কোয়েশ্চেন। জামাতের তো নিবন্ধন চলে গেছে। তো তার নিবন্ধন ফিরিয়ে দিল কখন? আপনি তো ইল্লিগাল কাজ তো করতে পারেন। আপনি যদি রাষ্ট্র বলেন যে আপনি তো সংবিধানও রাখবেন, আপনি ইল্লিগাল কাজও করবেন। এই দুটো তো হতে পারে না। আপনার সংবিধানে ফেলে দিয়ে বলেন যে হ্যাঁ, এরা পিপলকে রিপ্রেজেন্ট করে। ফলে আমি এদের সঙ্গে কথা বলতে বাধ্য। কিন্তু পিপল কি গণমাধ্যম করে না? পিপল কি আমরা করি না? পিপল কি শ্রমিক কৃষকদের সংগঠন করে না? পিপল কি ট্রেড ইউনিয়ন করে না? পিপল কি নারী সংগঠন করে না? তো আপনি কেন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে? চোর, বদমাশ, ডাকাত এগুলা? তো ডাকাতের সঙ্গে বসে আপনি কিসের আপনার জাতীয় সনদ? কিসের জাতীয় সনদ কথা বলছেন? বুঝুন, তোমার দে। তাহলে এইগুলো তো অত্যন্ত ভুল চিন্তা আমাদের সমাজে। তাহলে উপদেষ্টা সরকার একটা গোঁজামিল দেওয়ার চেষ্টা করে। ডেফিনিটলি উপদেশ সরকার কি চেয়েছে? উপদেশ সরকার তো তাকে যেই উদ্দেশ্যে তিনি আসছিলেন, তিনি তো সেই উদ্দেশ্য তিনি তো করেন নাই। তিনি শেষে কি করেছেন? উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই উপমহাদেশে ঢুকবার ব্যবস্থা করে দিচ্ছেন। এবং তিনি ইতিমধ্যে যেদিন শেখ হাসিনার রায়, সেদিন তিনি বসে ওই যে পোর্টের দিয়ে দিচ্ছেন আরো মানে এটা তো এটা তো নিশ্চয়ই একেবারে কাকতালীয় ঘটনা না। না, এটা তো মানে পুরো পরিকল্পিত ব্যাপারটা ঘটনা। পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয়েছে এবং পরিকল্পিতভাবে যে এই কাজগুলো করা হয়েছে, এটা তো ভয়ানক বিপজ্জনক বাংলাদেশের জন্য। আরো ব্যাপার উপমহাদেশের দিক থেকে তাকান, এটা ভয়ঙ্কর বিপজ্জনক। কেন? কারণ আমাদেরকে উপমহাদেশে আপনি এই যে আপনি কি বাঘ তাড়াতে গিয়ে আপনি কুমির নিয়ে এলেন। আপনি আমি ভারতকে তাড়াতে গিয়ে আপনি কি নিয়ে এলেন? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকিয়ে ফেললেন। কোথায়? আপনার ব্লু ওয়াটারের মধ্যে। আপনি সেন্ট মার্টিন বললেন, হাসানের যে আপত্তিটা একটু করতো। এটা সত্য বা মিথ্যে সে বড় কথা না। এটা তো ট্রু যে আজকে বাংলাদেশকে একটা নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে আপনি ব্যবহার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশ না, এই অঞ্চল, পুরো অঞ্চলকে। তো আপনি এই অঞ্চলকে যদি সে ঢুকে এটা ডেফিনিটলি দিল্লির যে কূটনীতির মারাত্মক বিপর্যয়। কারণ দিল্লি তো দেখছেন, দিল্লি তো হাসিনার রায়ে রিঅ্যাকশন খেয়াল করছেন? রিঅ্যাকশনটা হচ্ছে কি? কারণ দিল্লি তো পরাজিত অলরেডি। দিল্লিতে এটা রিকভার করা ডিফিকাল্ট হবে দিল্লি। দিল্লি তো কিছু করতে পারবে না। এখন আপনি তো সেই রায়ের বিরুদ্ধে বলতে পারতেছে না, এটা হজমও করতে পারতেছে না। কারণ হজম তো করতে তেমনি নরম করে যে রায় আমরা মেনে নিয়েছি। তো মেনে নিলে হাসিনাকে ফেরত দাও। কিন্তু সে তো হাসিনাকে ফেরত দিচ্ছে না। আরেকটা খেয়াল করেন আপনি, ভুলে যাবেন না। তাহলে ডক্টর ইউনূস হাসিনাকে না আপনার ভারত দিতে পারে না। দিতে পারে না কেন? যেহেতু একটা দীর্ঘ একটা সম্পর্ক আছে, আন্ডারস্ট্যান্ডেবল, ফাইন, একটা কূটনৈতিক তুমি রক্ষা করতে দেয়। তাহলে বাকি যেসব ডাকাতগুলো ওখানে বসে আছে খুনিগুলা, ওদেরকে ফেরত দিচ্ছে না কেন? ডক্টর ইউনূসকে ওদেরকে আনবে ফেরত, আমরা কোনো দেন-দরদ কিন্তু ভারতের বিবৃতিতে কিন্তু ফেরত দেওয়া বা এই রায় মেনে নেওয়ার কথা বলল। তারা বলেছে যে রায়ের বিষয়টি আমাদের আমলে এসেছে, নজরে এসেছে। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ভেরি গুড। এর চেয়ে নরম কথা কি? ভারত এত নরম কথা বলে। আহা! এ তো গানে মধুর মতো লাগে না? এটা কি দিল্লি এত নরম কথা বলতো জীবনে কখনো? তাহলে দিল্লিতে যে কথাটা বলেছে, তার মানে ব্যাপারটা হচ্ছে আমি দিল্লির দিক থেকে বসে ব্যাপারটা খুব সহজে বুঝি।
দিল্লির পক্ষে জেনুইনলি তার পক্ষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া কূটনৈতিকভাবে এটা কঠিন। এটা তো বুঝতে হবে আপনাকে। আমি তো ধরুন আজকে সরকারের ক্ষমতা থেকে থাকার কথা এক কথা, আবার একটা বিশ্লেষণ করছি রাজনীতির ভিন্ন কথা। কিন্তু দিল্লি বাকি খনিগুলোকে ফেরত দিতে পারছে না কেন? ডক্টর ইউনূস চাচ্ছে না কেন ওদেরকে? হয়? এর যুক্তি কি? আপনি এখান থেকে যে জেনারেলরা যে পালায় গেল ভারতে, এটার ব্যাখ্যাটা কি? এবং তারা কি বিজিএফ এর জেনারেলরা। তার মানে আমাদের সমস্ত যে গোপন যে তথ্য, যত রকম রাষ্ট্রীয় সিক্রেট সমস্ত কিছু নিয়ে আপনি তারা দিল্লি দিয়ে পালিয়েছে। একটা ইনসিকিউর একটা স্টেট। এই ইনসিকিউর স্টেটকে আপনি এই ডক্টর ইউনূস কি করে রক্ষা করবে? কিন্তু ভারতে আপনি যখন এই কথা বলছেন ভারত প্রসঙ্গে, তখন আমাদের আ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু ভারতে। এক্সাক্টলি বলছি তো আমি আপনাকে। হ্যাঁ, জাতীয় এটার নিরাপত্তা একটা উপদেষ্টা ভারতে। ভারত আমাদের কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে? নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল আছে? কথাটা খুব স্ট্রেইট ফরওয়ার্ড বলেন। উই ডোন্ট হ্যাভ এনি। আমরা কি জাতীয় নিরাপত্তা একজন ব্যক্তি আছেন যার নাম খলিল রহমান। তিনি আমার বন্ধু হতে পারেন। এটা ইররেলেভেন্ট আমার জন্য। কারণ তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করেছেন। বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য তিনি আসেন নাই। বাংলাদেশের পক্ষে যারা কাজ করবেন না এরকম বহু লোক আছে। আলী রিয়াজ তো বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য আসে নাই। লুৎফা সিদ্দিকী বাংলাদেশের জন্য কাজ করার জন্য আসে নাই। ফলে আমাদেরকে কিছু কথা তো পরিষ্কার বলতে হবে ভাই। আপনি তো এরা কি বাংলাদেশের গণভোটের সঙ্গে যুক্ত ছিল কোথাও? হু আর দে? এরা কারা? এদেরকে কারা বসাবো? তাহলে এরা নিশ্চয়ই আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের সঙ্গে এরা প্রত্যেকে যুক্ত। যে আপনি এই কথা বিডার এই লোকটা যে কে আছে একটা ছেলে একটা ইয়াং ছেলে, এরা তো সবই এদের সঙ্গে যুক্ত। ফলে আপনি যে প্রশ্ন করছেন, রাজনৈতিক দলগুলোও কিন্তু এই প্রশ্নগুলো করে এদের সম্পর্কে। যে এরা কোত্থেকে আসলেন, কিভাবে আসলেন? ট্রু, কিন্তু পার্থক্য হচ্ছে যে তারা যেই দুর্নীতি কম্পিটিশনে কর্পোরেট যে দখল আর তাদের যে দুর্নীতি বা লুটেরা যে চরিত্র, এই ২ এর পার্থক্য। আর পার্থক্য আর কিছু নাই। কারণ এই দুর্নীতিবাজরা যারা এসছে এই যে অর্গানাইজড প্রো আমেরিকান যে ফোর্স এটা তো অর্গানাইজড, দে সার্ভিং দ্য গ্লোবাল কর্পোরেট ইন্টারেস্ট। আর এগুলো হচ্ছে যে ওই ছোটখাটো মাস্তান। এটা যাবে রাষ্ট্রকে ব্যবহার করে, এখানে কোনো ইকোনমিক ডেভেলপমেন্টের কোনো প্ল্যান তাদের নাই। আমাদের এখানে কোনো আপনার কোনো এত বড় টেকনোলজিক্যাল পরিবর্তন সারার জন্য হচ্ছে, এটাকে আত্মস্থ করার কোনো পরিকল্পনা নাই। আমাদের একটা গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এটা কোনো প্ল্যান তাদের নাই। একটা ইকোনমিক পলিসি তারা চালাতে পারবে তাদের কোনো বুদ্ধি তাদের মধ্যে নেই। ফলে অবভিয়াসলি বাংলাদেশকে একদিকে হয়ে গেলে একটা কর্পোরেট স্বার্থ গ্লোবাল বড় বড় শক্তি এলন মাস্ক কি মতন যাদেরকে স্টার্লিং দিয়ে দিলেন আপনি কথাবার্তা না বলে, তাহলে আপনি গিয়ে ও একদিকে এরা আর আরেক দিয়ে ছোট ওদের পেটি ডাকায়। ঠিক আছে? বড় ডাকাত না, কিন্তু অর্গানাইজ ক্রাইম না, এটা পেটি ডাকাত। এই দুইয়ের মধ্যে দম, এই তো আর কি। তো আ উপদেষ্টা সরকার যে ১১ টি কমিশন করেছেন বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে সংবিধান, নির্বাচন এটা নিয়েই এই জাতীয় ঐক্যমত্য ক্রিয়েশন হলো। কিন্তু জনগণের প্রতিদিনকার মৌলিক যে সমস্যা, ডেফিনেটলি আপনি সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য, শ্রম, আ ও স্থানীয় সরকার, নারী, এসব বিষয়ে নেই। জুলাই সনদে তাদের কোনো স্থান নেই। প্রথমত আপনি তো এই যে অন্যান্য কমিশন করলেন, জনগণকে আপনি সম্পূর্ণ বাদ দিলেন। আমি জনগণকে বাদ দিলেন, লুটেরা মাফিয়ার সঙ্গে কথা বলে আপনি একটা একটা দে হাজির করলেন একটা। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না কোনোভাবেই। আর এটা কোনো বৈধতা নাই। এটা কোনো সাংবিধানিক বৈধতা নাই। আপনি দাবি করছেন সাংবিধানিকভাবে বৈধ, কি করে দেবে সংবিধানে? সাংবিধানিক বৈধতা একমাত্র গণপরিষদে হয়। আর এখন তারা বলছে আদেশ দিয়ে দিবে। আরে আদেশ কিসের ভিত্তিতে দিবে? আদেশের পর তো গণভোট করবে। না, তার এটা গণভোট হলে এটা সাংবিধানিকভাবে বৈধ হয় না। গণভোট তো হতে হলে তো আপনি লেজিটিমেট গভর্নমেন্ট থাকতে হবে। আপনি সে লেজিটিমেট গভর্নমেন্ট যে গণভোট ডাকবাড়ির তো কোনো এখতিয়ার নেই। এটা তো লেজিটিমেট গভর্নমেন্ট। আপনি তো নির্বাচিত একটা সরকার করেছে, সে সরকার জানতে চায় জনগণের অভিপ্রায়। কিন্তু আপনি তো লেজিটিমেট গভর্নমেন্ট না। আপনি তো আগে লেজিটিমেট হতে হবে তো। আপনি তো সরকার বৈধ সরকার হতে কি হবে। বলবেন? সরকারকে কি বলবেন? লেজি গোবরের সরকার। ও লেজিটিমেট না। লেজি গোবরের লেজে সরকার। গোবরের সরকার। যাক, কিন্তু আমাদের তো অন্য একটা সরকার না আসা পর্যন্ত এই সরকারের না, সেটা আ তো আপনাদের সমস্যা। আমি তো জানি একটা বুদ্ধিজীবী হিসেবে তো আমার কথা আমি বলব জনগণের পক্ষে। জি। জনগণের পক্ষে আমার কথা আমি বলব। ১ম দিন থেকে আমি কথাই বলে আসছি। আমি তো এই সরকারের বিরুদ্ধেও না শিওর নীতিগতভাবে। কারণ আমি তো চাই এই সরকার তার সঠিক ভূমিকাটা পালন করুক। এই সরকারের যে লোকগুলা এটাকে এই পুরো ক্ষমতাটাকে একটা একটা মার্কিনপন্থী এবং একই সঙ্গে গণবিরোধী একটা জায়গায় নিয়ে গেছে এবং আমাদেরকে একটা গঠনতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে বাধা তৈরি করেছে। এদের তো বিচার হতেই হবে। এদের তো বিচার হতে আজকেও কালকেও তো বিচার তো হবেই এদের।
ফলে আমাদের তো সেই তার মানে শেখ হাসিনার বিচার হয়েছে, এই সরকার ওই রাজ্যে রয়েছে এবং এখন যারা গণবিরোধী ডেফিনিটলি করবে আপনি তাদের জনগণের বিরুদ্ধে আপনি যে বিশ্বাসঘাতকতা করেছেন ৫ তারিখের পরে, তার কি জবাব আপনাকে দিতে হবে না? শেখ হাসিনার জবাব একরকম, আপনারও তো জবাব দিতে হবে। শেখ হাসিনা তার গুমের জন্য, লোক হত্যার জন্য, তাদের খুনের জন্য যে পরিমাণ দায়ী, এরা এতগুলা মানুষ আপনার শহীদ হওয়ার পরে এরা যে আমাদেরকে কোনো কিছুই করতে দিল না, তার জন্য কি আমরা এদেরকে বিচার করব না? আপনি কি বলতেছেন? জনগণ কি এত সহজ নাকি? আমি জনগণের কাছে সহজ মনে কেন মনে করি? জনগণ তো সেই জনগণই তো দেখেছি আমরা ৫ বছর তারা কি করতে পারে। ফলে যে জনগণকে আপনি সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করেছেন, তো সেই জনগণকে একদিন জিজ্ঞাসা করবে না, "এই তোমাকে তো ৫ তারিখে তো আমি জীবন দিয়ে শহীদ হয়ে তোমাকে আমি পাঠিয়েছি। তুমি এটা কেন করলে?" কিন্তু নির্বাচনের পর তাদের কোথায় পাবেন? তাদের নির্বাচনের পর, নির্বাচন হলে যখন নতুন সরকার আসবে সীমিত যে যেখানে থাক না, আমি যেখানে থাক না, বাংলাদেশ তো আর এই জায়গায় থাকবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বলুন, বাংলাদেশের সঙ্গে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের সম্পর্ক তো একরকম তো থাকবে না। আজকে বাংলাদেশের নিউ ইয়র্কে দেখছেন তো কি হয়েছে ঘটনা? দেখেছেন মামদানি এসছে। মানে জোরান মামদানি এসছে। সেখানে জনগণের সার্বভৌমত্ব তার প্রতিষ্ঠা আমি করে। ওখানে তো একটা জনগণের লড়াই চলছে। ফলে সারা পৃথিবীব্যাপীতে একটা গণ রাজনৈতিক ধারা গড়ে উঠছে। পৃথিবীব্যাপী একটা গণসংগ্রাম গড়ে উঠছে। এটা তো হবেই। কারণ প্রজাতান্ত্রিক যে বিশ্ব ব্যবস্থা এখন সারা দুনিয়াতে কায়েম হচ্ছে, এটা তো ভেঙে পড়বে। এটা তো ইম্পসিবল তার পক্ষে এই ব্যবস্থাকে টেনে নিয়ে যাওয়া। ফলে আমরা ডেফিনিটলি আমাদের পক্ষে এটা বড় একটা সুযোগ আগামী দিনে আসবে। জনগণ এবার যদি এই ব্যর্থ হইতে বটে, কিন্তু আগামীবার তো তারা এই ভুল আর করবে না। তার মানে আমাদের আরেকটি গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে আমাদের হবে? ১ টি কি ২ টা কি ৩ টা তা আমি জানি না। কিন্তু মত হচ্ছে যে আপনি তো কখনোই যতক্ষণ দেখুন, যতক্ষণ পর্যন্ত না জনগণ একটা যে জনগণের অভিপ্রায়টা থাকতো না। আপনি সরকার বদলালে জনগণ খুশি হয়ে চলে যেত। ব্যাপারটা তো এবার তা তো না। আপনি জনগণ তো একটা সত্যিকার অর্থে একটা গুণগত পরিবর্তন চেয়েছে। আপনি কিছুই তাকে দেন নাই। আপনি কিছুই তাকে দিলেন না। তো আমি জনগণ কি বসে থাকবে? জনগণই বসে এটা তো আমরা যেকোনো পলিটিক্যালি আপনি ধরেন একটা ছোটখাটো যাদের উইজডম অর একটু প্রজ্ঞা যাদের আছে, আমরা তো বুঝতে পারি। কারণ এটা তো আসবে, রিঅ্যাপিয়ার করবে। কোন ফরমেট এটা আমি জানি না। কিন্তু রিঅ্যাপিয়ার তো করবেই। আজকে দেখুন, আজকে আমার সঙ্গে আপনি কথা বলতে এসেছেন, যেহেতু আমি ৫ তারিখ থেকে বলে আসতেছি এটা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। ১ম থেকে লোকে কি বলেছে? আরে উনি কি কথা বলেন, উনার কথা শুনে লাভ নেই। এখন তো দেখতেছি সকলে আমার কথাই বলতেছে। যদি এটা বলে থাকে তাহলে নিশ্চয়ই আরেকটা গুণগত রূপান্তর হবেই। এবং সেই গুণগত রূপান্তর আমি যেমন তার আগে ভূমিকা রেখেছি, আগামী দিনেও রাখব। এটা তো পরিষ্কার। কারণ আমার তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা আছে আমি কি করতে চাইছি। আমি মনে করি আপনাকে অবশ্যই বাংলাদেশের জনগণকে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার অধিকার আপনাকে দিতেই হবে। এটা তো নেগোশিয়েবল না। অর্থাৎ ৫ আগস্ট গণ অভ্যুত্থান হলো এবং সরকার গঠিত হলো ৮ আগস্ট। এই ৩ দিনে কোনো সরকার ছিল না। না। এই পরিস্থিতিটা কিভাবে আ মানে আপনি পর্যবেক্ষণ করেন বা আ এবং বাংলাদেশে ওরকম কোনো একেবারে ভয়াবহ কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এটা কিভাবে সম্ভব হলো? না, এটা হয়েছে যে জনগণ এটার দ্বারা তো জনগণের যেই তর্কটা করা হয় যে আপনার একটা সংবিধান না থাকলে অস্ত্রশীল হয়ে যাবে। এটা তো আ এটা যে মিথ্যা, এটার যে ভিত্তি নাই, এটা তার প্রমাণ। কারণ বাংলাদেশের জনগণ খুবই শান্তিপ্রিয়। অন্য দেশের তুলনায় বাংলাদেশে এত বড় ঘটনার পরে সত্যিকার অর্থে কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা কিন্তু হয়নি। এতটা বছর অত্যাচার নির্যাতিত হওয়ার পরেও আপনি দেখেন আওয়ামী লীগের কিছু জায়গায় হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা সত্যি বা কথা বলব, বা ধর্মীয় সংখ্যালঘুদের উপর। ধর্মীয় সংখ্যালঘু দিবস সেটা সে পরিবার হয় নাই। মাঝা-ভাঙা হয়েছে খুব পরিকল্পিতভাবে। ৩২ নম্বরটাতে ভাঙি নাই লোকে। ৩২ নম্বর যে শেখ হাসিনা যে বক্তৃতা না দিত, ৩২ নম্বরও ভাঙা হয়েছে না। এবং শেখ হাসিনা যে বক্তৃতা দিল, বক্তৃতার পরপরই অ্যাকশনটা হয়েছে। কিন্তু খেয়াল করেন এই পুরো গণঅভ্যুত্থানের পরে শেখ ৩২ নম্বর কিন্তু ভাঙা হয়নি। আপনি শেখ মুজিবের মূর্তিকে নামিয়ে ফেলা হয়েছে। কিন্তু ৩২ নম্বর কিন্তু ভাঙা হয়নি। বক্তৃতা ভাঙ্গা হলো পরে। ভাঙা হয়েছে যেহেতু শেখ হাসিনার যে বক্তব্য দেবার পরে লোকে ক্ষিপ্ত হয়ে গিয়ে তখন ৩২ নম্বর তারা ভাঙল। ফলে আমি মনে করি যে সে তুলনায় তো আপনার রিয়েলি বাংলাদেশের মানুষ তো অত্যন্ত সহনশীলতার পরিচয় সে দিয়েছে। সময় সশস্ত্র বাহিনীর ভূমিকা কেমন ছিল? ভালো আমি বলব ইতিবাচক ভূমিকা ছিল ডেফিনিটলি। সশস্ত্র বাহিনীর ভূমিকাটা যখন সাধারণ সৈনিকরা গুলি মারতে অস্বীকার করেছে, তখন থেকে তাদের ভূমিকা ছিল অত্যন্ত ইতিবাচক। এবং সশস্ত্র বাহিনীর মধ্যে নিঃসন্দেহে কিছু তো আওয়ামী লীগের তো ছিল ওরা ডেফিনিটলি সে তো আপনি ধরতেই পারেন। কিন্তু তারা যে দুর্বল তুলনামূলকভাবে, তারা যে সেনাবাহিনীকে তারা নিয়ন্ত্রণ করে না বা তাদের নেতৃত্ব সেনাবাহিনী মানছে না, এটা তো পরিষ্কার হয়ে গেল।
এটা তো আমরা খুব পরিষ্কার দেখেছি। দুর্ভাগ্যজনক হলো যে ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু এই ট্রানজিশন পিরিয়ডে তিনি যে ভূমিকাটা পালন করেছেন, এটা তার দরকার ছিল না। এটা তো সেনাবাহিনীর ভূমিকা না, এটা পলিটিক্যাল প্রসেসের ভূমিকা। পরে সেক্ষেত্রে অনেকগুলো বক্তব্য আসবে। পুরো তথ্য যখন যত বেশি আমরা জানবো, তত বেশি এই প্রশ্নটা আসবে। ফলে আমরা রাজনৈতিক নেতৃত্বের শূন্যতাটা পূরণ করছে। রাজনৈতিক নেতৃত্বে কোনো শূন্যতা ছিল না। কি শূন্যতা ছিল? আপনি তো অলরেডি নেতৃত্ব দিচ্ছেই তো ছাত্ররা, তরুণরা। নেতৃত্বের শূন্যতা কোথায়? নেতৃত্বের কোনো শূন্যতা ছিল না। কথা হচ্ছে তরুণদের মধ্যে সেই সেই নেতৃত্বের সেই শক্তিটা, সেই আলোটা আমরা দেখি নাই। যে নেতৃত্ব বলতে পারে, আমরা বাংলাদেশের জনগণ আজ থেকে ক্ষমতা গ্রহণ করিলাম। এই যে কথাটা বলবার জন্যে যে আমরা বলি না আমাদের লোকাল ভাষায় হ্যাডম, ওই হ্যাডম তো তরুণদের ছিল। ওই হ্যাডম আমাদের মতো বুড়ারা থাকলে ঠিক করে ফেলতো। আপনারাও তো আন্দোলনে ছিলেন। না ছিলেন এবং আপনারাও এই কারণ তরুণদের 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 হ্যাঁ, নানাভাবে তরুণদেরকে আমি তরুণদের নেতৃত্ব সঙ্গে আমি দিয়েছেন। অবশ্যই ছিলাম। আমি তরুণদের সমস্ত সমস্ত ত্রুটি, ব্যর্থতারও দায় নিচ্ছি আমি। কিন্তু আমি তো বুদ্ধিজীবী আকারে যে দায়টা নেব, সেই দায়টা আমি বলব যে কেন বাংলাদেশে এটা হয় নাই? না হবার সবচেয়ে বড় কারণ আমাদের এখানে বুদ্ধিবৃত্তিক দৈন্য। রাষ্ট্র কাকে বলে, সরকার কাকে বলে, গণঅভ্যুত্থানের পরে কি করে একটা গঠনতান্ত্রিক প্রয়াস শুরু করতে হয়। এই যে বুদ্ধিবৃত্তিক যে কাজগুলোকে আপনার জনগণকে এডুকেট করবার যে কাজটা, এই কাজটা তো কোনো তো গণমাধ্যম করে নাই। এটা তো কেউ তো করে নাই। তো আপনি একা তরুণদের দোষ দেবেন কেন? তরুণদের কি অপরাধ করেছে? তরুণদের যতটুকু পারে ততটুকু করেছে। তারা তো জীবন দিয়ে দিয়েছে গুলির সামনে দাঁড়ায়। ওদের 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 কাছে আপনি কি আর আশা করেন? এরপর ওদেরকে বলেছে তোমার নির্বাচন করে ক্ষমতায় আসো। ওরা নির্বাচন শিখছে, ওরা নির্বাচনে চলে গেছে। কারণ তাদের মধ্যে ৪-৫ জন যদি মনে করেন আমরা গণঅভ্যুত্থানটাকে আমরা কমপ্লিট করব, এটা তো বললে তো এটা এসে যাচ্ছে না। কারণ বাই দিস টাইম তো একটা সাংবিধানিক ধারাবাহিকতার নামে তো একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে। এরপরে করবেটা কি? ফলে ওরা যেটা ওদের কাছে এটা ভালো মনে হয়েছে, এটা তারা করেছে। সেটা আমি ভালো মনে করিনি, আমি সমালোচনা করে গেছি। তারপরে তো তারা আমাদের সঙ্গে তো আমার সঙ্গে তাদের সম্বন্ধ তো খারাপ হয় নাই। আমি তো ওদের সঙ্গে আছি। এখন আমি তো ব্যক্তি আকারে তো কথা বলে লাভ নেই। ফলে সমাজের বড় যে চেতনার জায়গা, পরিসর, চেতনার পরিসর, সেখানে আমার যদি কোনো প্রভাব থেকে থাকে, এখন মনে হয় যে প্রভাবটা ভালোই পড়েছে। সেই প্রভাবের ফলে নিশ্চয়ই একটা নতুন রাজনৈতিক একটা ধারা তৈরি হবে। এটা তো ব্যর্থ হবে বলে আমি মনে করি না। মানে আমি মনে করি না। এখন আমি কতদিন বেঁচে থাকবো বলতে পারব না। কিন্তু আমি যতদিন থাকবো তো নিঃসন্দেহে এই গণঅভ্যুত্থানের যে ব্যর্থতা, এই সাংবিধানিক প্রতিবিপ্লবের পরে যে রণনীতি এবং রণকৌশলটা অনুসরণ করা দরকার, এটা তো আমি পরিচ্ছন্ন করে যাব। আমি তো নিঃসন্দেহে বসে থাকবো না। তো সেদিক থেকে তো আমি মনে করি যে আপনার রাজনীতিতে হার-জিত কথা তো এরকম সাময়িক না। হারতেই তো পারেন সাময়িক। ফলে আমি মনে করি আগামী দিনে যেই আমি দেখতে পাচ্ছি, সেটা আমি ইতিবাচক দেখি। এবং এই ইতিবাচক ফলটা শুধু আমাদের জন্য না। এটা এমনকি আমাদের সঙ্গে সন্নিহিত পশ্চিমবাংলা কি আপনার কি বলে উত্তর-পূর্ব ভারত কি আপনার ত্রিপুরা, এদেরকে নিয়েই একটা এখানকার একটা একটা ইস্টার্ন ইকোনমিক জোন বা ইস্টার্ন কোঅপারেশন টাইপের কিছু একটা গড়ে উঠবে আগামী দিনে। কারণ এটা তাদের ইকোনমিক প্রয়োজনের সঙ্গে যুক্ত। কারণ আমাদের আছে আপনার বন্দর এবং অনেকে ল্যান্ডলকড। ফলে এদের সঙ্গে আমাদের সহযোগিতা লাগবে। একটা কমন ইকোনমিক ভিশন আমাদের লাগবে। কারণ আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমরা টিকে থাকতে চাই অর্থনৈতিকভাবে, আমাদেরকে অবশ্যই একটা কোঅপারেশনের জায়গা লাগে। তো সেক্ষেত্রে দিল্লি ঢাকার মধ্যে এখন যে সম্পর্কের টানাপোড়েন, এটার তো একটা সুরাহা করতে হবে। দেখুন দিল্লি অ্যাজ সাচ প্রবলেম নাই। কেন কথা এটা ব্যাখ্যা করে বলি। এখন এই মুহূর্তে মানে অতীতের কথা বাদ দেন। এই মুহূর্তে কথাটা বলছি। ভারতের মূল প্রশ্ন হিন্দুত্ববাদ। তো ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে তো ভারতীয় জনগণই লড়াই করতেছে। ফলে সেই হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে তো বাংলাদেশের জনগণের লড়াইটা তো গ্রন্থিত। আপনি তো বিচ্ছিন্ন করতে পারছেন না। ফলে আমাদেরকে হিন্দুত্ববাদ বিরোধী লড়াই আর ভারত বিরোধিতার লড়াই তো এক না। এক না। ওকে? আপনি যখনই আনক্রিটিক্যালি ভারত বিরোধিতা করবেন, আপনি তখন আনক্রিটিক্যালি মার্কিন রেজিম চেঞ্জের পক্ষে দালালি করবেন। ব্যাপারটা তো এই। জি। ফলে আপনি ভারত বিরোধিতার কথাটা হচ্ছে উপমহাদেশের প্রবলেমটা কি? ১ম প্রবলেম হচ্ছে যে হিন্দুত্ববাদ। সকল প্রকার জাতিবাদ এবং ধর্মীয় জাতিবাদও, তেমনি ইসলামী জাতিবাদও প্রবলেম। নাকি যারা রাজা ভারতের হিন্দুত্ববাদের আ বিপরীতে বাংলাদেশে একটা মুসলমানিত্ববাদ যদি আ দাঁড় করানোর চেষ্টা করে কেউ, এটা তো আছে। মুসলমানিত্ববাদ তো একটা আছেই তো আপনি। তো সেটা ফলে বাঙালি জাতিবাদ থাকলেও মুসলমানিত্ববাদ আসবে। এটা খালি ভারতকে একা দোষারোপ কেন করেন? কারণ আজকে বাংলাদেশে
যদি বাঙালি জাতিবাদকে যদি আমরা ধরে রাখি, যদি আমরা এখনো নিজেদেরকে না শুধরাই, এটা আমি বারবারই বলছি যে বাঙালি জাতিবাদ থাকলে ইসলামী জাতিবাদ থাকবে। আর যদি আমরা মনে করি যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, ইসলাম, সেটা ইসলাম হতে পারে, সনাতন ধর্ম হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, সবই আমার সংস্কৃতির মানে অংশ। একটা সমন্বিত সম্মানিত বলছি না, সংস্কৃতির অংশ, ক্রিটিক্যাল হতে পারে। আমি আজকে কি ওই পুরোনো আমলের তান্ত্রিক বৈদিক ধর্ম কি পালন করবো নাকি? ফলে ওখান থেকে তো আমার শিক্ষণীয় নাই। আমি কোরআন যেটা বলতেছি, আমি কি মনে করি যে আপনার যে একটা যারা ওই শুধু মুসলমানরা থাকবে আর কেউ থাকবে না, এই যে ফ্যাসিজম, এটা কি কোরআনের শিক্ষা বলে আমি মানবো? না। কারণ তাহলে কোরআনে তো একটা ফিলোসফিক্যাল প্রপোজিশন আছে। তা ফিলোসফিক্যাল প্রপোজিশন আমাকে পড়তে হবে। কালকে আমি কি বললাম? কালকে আপনার ওখানে ডেইলি স্টারে বললাম যে তরুণদের মতো কোরআন শরীফ পড়ো। কারণ কোরআন শরীফকে ভাবো না যে কোরআন শরীফের মধ্যে কিছু নাই। ওটা তো মুত্তাকিনদের জন্য, হেদায়েতের জন্য আসছে। ফলে আমাকে তো এগুলোকে ক্রিটিক্যালি রিঅ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। আপনি তো মুসলিম জাতিবাদ আর আপনি কোরআনকে থিওলজির মধ্যে যেই যে দার্শনিক চেতনা থাকে, নিহিত থাকে, ওটা তো আপনাকে ভেঙে বের করে এসে দেখাতে হবে তার ইতিবাচক দিকটাকে। এটা আমি বাদাম খাওয়া বলি, উদাহরণ দিই বোঝাবার জন্য। যে আপনি যখন বাদাম খান তখন কী করেন? খোসাটা ফেলে দেন, ভেতরের শাঁসটা খান। ঠিক ধর্মতত্ত্ব তাই। ধর্মতত্ত্বের ভেতরে একটা দর্শন থাকে। তার একটা নৈতিক একটা ভিত্তি থাকে। সেই নৈতিক জায়গাটা, নৈতিক মর্মশ্বাসটা আপনি দার্শনিক মর্মশ্বাসটা আপনি গ্রহণ করেন না। কারণ ইসলাম কালকে যেটা আলোচনা করেছিলাম, মনে আছে না আপনার? জি। যে মানুষ খলিফা বলতেছে কোরআন শরীফ। তো মানুষ তো আল্লাহর গুণাবলী সম্পন্ন। এটা দুর্দান্ত একটা ঘোষণা। যে মানুষের মধ্যে রুহানি গুণ সম্পন্ন সে। ফলে রুহানি যদি এই রুহানিয়তের কনসেপ্ট যদি পরিষ্কার করতে পারি, তাহলে তো আমি আর সে পুরনো আপনার কি বলে জাতিবাদী ইসলাম বা ধর্মান্ধ ইসলাম আর থাকছি না। এটা বিকামস এ পার্ট অফ মাই ফিলোসফি, পার্ট অফ মাই গঠন, যেটা আমি বলি না, আমার যে সাংস্কৃতিক, আমার যে নৈতিক এবং আমার যে অন্যান্য যে গঠনটা, আমাদের আত্মিক যে গঠনটা, এই আত্মিক গঠনের জন্য তো এটা আমার লাগবে। আমি কে? এ প্রশ্ন আসবে না আমার। আমি কে? আমার তো একটু পরিচয় লাগবে। ফলে আমি কার সঙ্গে যুক্ত? ফলে অবশ্যই আমি ধর্মসূত্রে ডেফিনিটলি ইসলামের সঙ্গে যুক্ত। ভাষা এবং সংস্কৃতির সূত্রে আমি এই অঞ্চলের সমস্ত ভাষা, সংস্কৃতি, সনাতন ধর্মাবলম্বী, কি জৈন কি বলেন, কি বৌদ্ধ বলেন, সবার সঙ্গে যুক্ত। এটা আপনি কেন আমাকে কাটিয়ে দিবেন যে না তুমি বৌদ্ধ কথা শুনতে পারবে না, তুমি বেদ পড়তে পারবে না, তুমি উপনিষদকে মানতে পারবে না, তুমি খালি ওই মুসলমান হয়ে পড়ে থাকো। কেন? ওয়াই? হোয়াটস রং? ইসলাম তো এটা বলে না। ইসলাম তো আমি সকল জাতির জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। তার মানে ইসলাম তো সবেমাত্র আসছে, ক বছর আগে আসছে, ১৫০০ বছর আগে। এটা পৃথিবীর সবচেয়ে তরুণতম ধর্ম। তো সেই তরুণতম ধর্মের মধ্যে সমস্ত সত্য নিহিত আছে। এটা তো কোনো বোকম বিশ্বাস করে না। এটা তো ইসলাম কোনো দাবিই করে না। কোরআনও এটা দাবি করে না। কোনো হাদিস নেই যেটা দাবি করে। আকীদার দাবি আছে। কিরকম? যে আপনি রসুলের উম্মত, আপনাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আকীদা, আকীদা এবং আপনার ধর্মতাত্ত্বিক ঈমান এক কথা না। আকীদা আপনার তো আছে। আপনি হিন্দুর একটা আকীদা আছে, খ্রিস্টানের একটা আকীদা আছে, আমার একটা আকীদা আছে। আমি ফকির মানুষ, আমার একটা আকীদা আছে। কারণ আকীদা তো ধর্ম না। আকীদাতে চর্চা করবেন। আপনার রসুল বলছে তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে এই করো, চর্চা করো, করো, অসুবিধা নেই। কিন্তু তুমি চর্চা করলা, কিন্তু ধর্মের কোনো ভাব বুঝলা না, ধর্ম করলে না। তো এইটা দিয়ে করবোটা কি? আপনি তো ভাব আন্দোলন করে আসছেন দীর্ঘদিন ধরে এবং এবছর লালনের আ প্রয়াণ দিবস জাতীয়ভাবে আ ও পালিত হয়েছে এবং সেখানে আ মানে জাতীয়ভাবে পালিত হয়েছে। তা এই যে আবার অন্য দিক থেকে আমরা দেখি যে আ দরগায় আক্রমণ হচ্ছে, আ পীরের আখড়ায় আক্রমণ হচ্ছে, বাউল শিল্পীদের উপর আক্রমণ হচ্ছে। এটা কিভাবে আ মোকাবেলা করা যাবে? না, আমাদের প্রথমত আমি একটা কথা এভাবে বলব যে এই সরকার, হ্যাঁ? আমাদের উপদেষ্টা সরকার এবং আমাদের এখানের সংস্কৃতি উপদেষ্টা আমাদের বন্ধু ফারুকী, ও একটা মহৎ কাজ করেছে। এটা স্বীকার করতে হবে আমাদের। কারণ সে না থাকলে ডেফিনিটলি একটা আমরা ফকির লালন সাহেবকে আমরা জাতীয়ভাবে উদযাপনের সাহস এবং এটাকে সিদ্ধান্ত আকারে, রাষ্ট্রের সিদ্ধান্ত আকারে আমরা কিন্তু আনতে পারতাম না। এটার করাটাই আপনার যারা মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে একটা উত্তর। কেমন? আমাদের যে মনোগঠন, আমাদের যে আত্মিক গঠন, সে মনোগঠন এবং আত্মিক গঠনে ফকির লালন শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন রবীন্দ্রনাথ আমাদের, নজরুল আমাদের, দ্বিজেন্দ্রনাথ আমাদের, রামপ্রসাদ আমাদের, কমলাকান্ত আমাদের, লালনও আমাদের। তো লালনেরকে আমরা জাতীয়ভাবে উদযাপন করা মানে হচ্ছে লালন এমনই আমাদের, যিনি আমাদের
আত্মিক মনোগঠনের ক্ষেত্রে তিনি একটা নির্ধারক ভূমিকা তিনি আগামী দিনে পালন করবেন। ফলে তার তত্ত্ব নিয়ে, তার গল্প, গান নিয়ে আমাদের মেলা গবেষণা, মেলা কিছু করার তার আছে। জীবন নিয়ে হ্যাঁ? তার তার জী জীবন নিয়ে, তার জীবনের ব্যাপারে তিনি কিছু বলে যান না। এটা কমপ্লিটলি ডার্ক এবং তিনি বলেছেন যে ওই কালীগঙ্গা নদীর তীরে থেকে পাওয়া গেছে। তিনি তার অতীতের জীবন কিছু বলে যান। ফাইন, এটা জানা নাই। যদি আমরা কখনো ভালো ইতিহাসবিদরা কেউ খুঁজে পাই সেটা পরের কথা। এই মুহূর্তে আমরা তার জীবন সম্পর্কে কিছু জানি না। কিন্তু তারও তো একটা আকীদা আছে, যেটাকে আমরা ফকির বলি। তো তার সে আকীদাটা তিনি কেন এই আকীদাটা তিনি করে দিয়ে গেছেন, এটা ভালো দিক কি মন্দ দিক কি সে বিচার তো হতেই পারে, সমস্যা নেই। তার গান নিয়ে ভালো মন্দ বিচার হতেই পারে। ঠিক আমরা যেমন করি আমরা করি। কিন্তু তিনি আমাদের যে আ এ রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের যে চেতনার যে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি, সেই পুনর্গঠনের ক্ষেত্রে তিনি অত্যন্ত নির্ধারক ভূমিকা পালন করবেন। এটা বিরাট ঘটনা। এটা ছোটখাটো ঘটনা না। এবং ফলে আপনি যেটা একটু আগে উল্লেখ করেছিলেন যে আমি ভাব আন্দোলন নিয়ে মানে ভাব চর্চা নিয়ে দীর্ঘকাল ধরে আমি কাজ করছি। কারণ আমি তো প্রায় ৪০-৫০ বছর ফকিরের মধ্যে কাটিয়েছি আমার জীবনের বড় একটা অংশ। তো সেখান থেকে আমি কি পেয়েছি? সেটা হচ্ছে এই যে আমাদের এখানে একটা ভাবুকতা, ভাবচর্চার একটা শক্তিশালী ধারা রয়েছে। সেটা তো আপনি লালনের গানেই পাচ্ছেন। তো লালন তো একমাত্র না, পাঞ্জুসা আছে তার মধ্যে। তার মধ্যে আপনার কবির গোসাই আছে। তার মধ্যে হাওড়ে গোসাই আছে। আমি নাম বলতে পারি প্রচুর ভাবুক আমার জালালউদ্দিন খাঁ চৌধুরী, কি হালিম আছে, কি রজ্জব আছে। একটু আগের কথা তাতে বলছি। রাধা রমন, রাধা পল্লব আপনি প্রচুর পাবেন। বাট এই যে একটা শক্তিশালী ধারা, এই শক্তিশালী ধারাকে আমরা কিন্তু ইগনোর করেছি। কারা ইগনোর করেছে? এলিট বাঙালি জাতিবাদের। তারা সবসময় দাবি করেছে যে আমাকে বাঙালি হইতে রবীন্দ্রনাথ দিল আমার একমাত্র ঈশ্বর। আর লালন কি? লালন একটা ব্যভিচারী, লালন একটা গাঁজাখোর। এটা তো ওরাই করেছে। হুজুরা তো এখন করে। কিন্তু এটা কারা প্রতিষ্ঠা করেছে? কারা প্রতিষ্ঠা করেছে? কলকাতার মনের মানুষ মাত্র সিনেমা যারা করে তারাই তো করেছে। আপনি গৌতম ঘোষের সিনেমা দেখেন, লালন একটা মনে হয় যে এটা প্রতিদিন ব্যবসা করে। আর তার সাধারণ মানুষ এসে এটা প্রতিদিন সাপ্লাই করে তার ভক্তদের। এই 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 এইভাবে তারা আমাদেরকে অপমান করেছে। আপনি সাংস্কৃতিকভাবে এইভাবে তারা আমাদেরকে ইনস্টল করেছে ক্রমাগত। এবং উপন্যাস লিখতেছে আপনার কি বলে সুনীল, সে উপন্যাসে সে জানে না বাংলাদেশে তো একটা এসে তো সে খবর নিতে পারে। আসলে লালন কোথা থেকে এসছে। লালনের মায়ের নাম কি? মায়ের নাম হলে মদিনার ওখানে লেখা দাঁড়াবে। ও তো কে তাকে পালন করেছে? এটা তো খুব অতি সহজে পাওয়া যায়। তো তারা আমাদের ইতিহাস বিকৃত করতে পারে। তারা আমাদের বিভিন্নভাবে আমাদেরকে স্মৃতি মুছে ফেলার চেষ্টা করে। তো সেদিক থেকে তো লালনকে জাতীয়ভাবে আমাদের নিয়ে আসা তো পশ্চিম বাংলাকেও তো একটা চপেটে ধরা। একটা বড় থাপ্পড় দিয়েছে তো আমরা। তো সেদিক থেকে আমি মনে করি যে ফারুকী কিন্তু ডেফিনিটলি মনে করি যে বাংলাদেশে তার নামটা বারবার উচ্চারিত হবে। এই কাজটা সে করেছে সর্বসাধারণে। তার যে বলব যে তার যে সীমাবদ্ধ দিকটা সেটা আমি না বললে ভুল হবে। সীমাবদ্ধ হচ্ছে যে হ্যাঁ, ঠিক আছে আমি বড় করে জাতীয় উৎসব করেছি। কিন্তু খুবই ইগনোর করেছে গবেষণার দিকটা। সত্যিকারের সাধক ফকির যারা চর্চা এদের পেছনকার যে পরিমাণ অর্থ ব্যয় করা দরকার ছিল, এদেরকে যেভাবে উৎসাহিত করা দরকার সেরকম একটা আকুতি এবং আকাঙ্ক্ষা বা সংকল্প আমরা এখনো পর্যন্ত এই শহরটার মধ্যে দেখছি না। বা শিল্প আ কলা ইনস্টিটিউটের মধ্যে দেখছি না। বা সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে দেখছি না। আমরা আশা করব তারা এটা বা করবেন। কারণ এটার উপরেই কিন্তু আমরা দাঁড়াতে হবে আমাদের। কারণ এই যে পপুলার কালচার বলতে এই যে আপনার ভাবের যে ভিত্তি, ভাবের যে বিশাল একটা জগৎ, এই ভাবের জগৎটাকে আপনার আবিষ্কার করা এবং তার যে জমিনটা, এই জমিনটাকে দৃশ্যমান করবার মধ্য দিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশ বিশ্বসভায় কি করে দাঁড়াবে এটা নির্ভর করবে। ফলে লালনের এই তাকে জাতীয় উৎসব আকারে তাকে স্বীকৃতি দেওয়াটা ছোটখাটো ঘটনা না। এটা অনেক বড় ঘটনা। যেটা আমার গঠনের ধারণার সঙ্গে, রাজনৈতিক যে গঠনের কথাটা বলি, গঠনের ধারণার সঙ্গে যুক্ত। মানে আমি তাকে যখন ক্রিটিক্যালি আত্মস্থ করব, তার ভালো-মন্দ বিচার করে কি আমার জনগোষ্ঠীর জন্য দরকার, জনগোষ্ঠীর আত্মিক শক্তি বৃদ্ধির জন্যে, তার বিকাশের জন্যে কি উপাদান আমার দরকার, কিভাবে সেই উপাদানটা আমি সংগ্রহ করব, তাকে কি করে বিন্যস্ত করব, এর উপর কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। বাংলাদেশের যে রাজনৈতিক চেতনা, সেই রাজনৈতিক চেতনাটা ওই গঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। বলে এটা বড় ঘটনা, ছোটখাটো ঘটনা না। এখন আমাদেরকে সত্যিকারের ফকির যারা, ওই কাল্টিজম বাদ দেন আপনি। সত্যিকারের ফকির যারা এই ভাবগত দিকটা বুঝে, আপনি একটা আঁচলা নিয়ে ঘুরে বেড়াইতেছেন, কথায়, কথায় আপনি ওই কি তন্ত্র, ব্যভিচারের কথা বলছেন পুরোনো জিনিস। এইসব বাজে লোকদের বাদ দেন। কিন্তু আপনি সত্যিকার অর্থে যারা ফকির এই ধারাটাকে টিকিয়ে রেখেছে, এই ভাবুকতাকে টিকিয়ে রেখেছে। ঠিক যেমন আমরা ছায়ানটকে যত্ন করতে হবে, ঠিক তেমনি এই ফকিরদেরকে যত্ন করতে হবে। কারণ ছায়ানটের একটা ভূমিকা আছে, ছায়ানটে বাঙালি জাতিবাদী ট্রু।
এগ্রি করি আমি। কিন্তু ছায়ানটের কি হিস্টোরিক্যাল ভূমিকা নাই? ইতিবাচক ভূমিকা নাই? আপনি যদি সেই সময় যদি আমরা সাংস্কৃতিক এই চর্চা না করতাম, তাহলে তো আমরা একটা জায়গায় দাঁড়াতে পারতাম না। ঠিক আছে? নজরুল ইনস্টিটিউট কেন্দ্র করে গড়ে তুলতে হবে আমাদের, আর শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ওখানে তো আমাদের যোগ্য লোককে বসাতে হবে। অযোগ্য লোককে বসিয়ে বলার তো লাভ হবে না। এখন একটা অযোগ্য লোক আছে। তো যোগ্য লোককে তো বসাতে হবে আমাদের। কিন্তু এই মুহূর্তে একটা আ আপনি তো বলছিলেন যে সেকুলার যারা বাঙালি জাতীয়তাবাদী যারা তারা লালনকে উপেক্ষা করেছে অনেকদিন। কিন্তু এখন তো আক্রমণটা যে আসছে সেটা কিন্তু অন্যদের পক্ষ থেকে। না, অন্যদের মধ্যে আমি মানে সেটাকে কিভাবে? সেটা সরকার কি আ মানে অনেক জায়গায় কিন্তু ঠেকাতে পারেনি। না, না, এটা দুর্বল ধারা। এটা টিকবে না। এটা জনগণই পাল্টা এদেরকে রুখে দাঁড়াবে। কোনো সমস্যা নাই। কারণ তারা তো ঘোষণা দিচ্ছে কোনো ক্ষেত্রে রুখে দাঁড়িয়েছেও। অফকোর্স রুখে কারণ যখনই তারা, কারণ রাষ্ট্র তো পারছে, এই রাষ্ট্র তো তার কিছু দুর্বল দিক তো আছে। এই রাষ্ট্রের দুর্বল দিকটা হলো যে এই রাষ্ট্র এদেরকে রক্ষা করতে পারছে না মাথাগুলো। which is okay, agreed, আপনার সঙ্গে আমি একমত হই। কিন্তু আমি বলছি যে যখনই আপনি এই ভাবুকতার ধারাকে যখন আপনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং প্রতিষ্ঠিত করছেন, এটা তো বার্তা তাদের জন্য। এই বার্তাটার ফলে আপনার যারা দুর্বল হয়ে গিয়েছিল, মাঝারে তো যারা দুর্বল, একটু প্রান্তিক হয়ে গিয়েছিল, এরা তো রুখে দাঁড়াবে। আমি তো এটা তো সমাজে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তো সমাজে অগ্রসর হবে। সমাজকে তো আপনি এটা জাস্ট একটা নিরীহ একটা নিস্তরঙ্গ ব্যাপার থেকে আপনি চাইবেন না। আমাদের এই যে মাদার সংখ্যা বাক্যিক চিন্তাতে সরি সাপ্তাহিক চিন্তাতে আপনি দেখবেন। আমরা তো দেখেছি গণপরিসরটা কেন মাদার এত গুরুত্বপূর্ণ। আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রও যদি আমি করতে চাই, তাহলে মাদারটা খুবই ভালো একটা আম একটা খুবই ভালো একটা শিক্ষণীয় ব্যাপার। কারণ সেখানে আপনি সেখানে কোনো নেতা নাই। নেতাও নাই, আস্তিক, নাস্তিক যেকোনো মতের লোক ওখানে আপনি যেতে পারেন। এটা একটা গণপরিসর। এজন্য আপনার যে মাজার, এটা একটা গণপরিসর। তাহলে গণপরিসরগুলোকে যখনই রক্ষা করব, আমার সঙ্গে বহু মতপার্থক্য থাকতে পারে। কিন্তু একই রাজনৈতিক পরিসরে যদি আমরা অন্তর্ভুক্ত হই, তাহলে আমাদেরকে তো একসঙ্গে কথা বলতেই হবে। আমি তো আমার উপর গিয়ে খড়গ নিতে আমাকে কোবাইলে তো চলবে না। তাহলে সেই জায়গাটাতে সেই সাংস্কৃতিক চর্চাটা তো আমার মাদারেই দেখি। এটাকে তো এখন রাষ্ট্রীয় পর্যায়ে আনতে হবে। এই রাষ্ট্রীয় পর্যায়ে আনবার কাজটা আমাদেরকে এখন করতে হবে। মানে আমরা একটা শুরু করেছি, একটা পদক্ষেপ দিয়েছি। এই পদক্ষেপটাকে তো আরেক পরবর্তী পদক্ষেপে নিতে হবে আমাদেরকে। সেদিক থেকে আমি মনে করি এই সরকারের এটা একটা বড় অবদান, ইতিবাচক অবদান বলে মনে করি। ভারত ভাই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম কবি, চিন্তক ও ভাব আন্দোলনের অগ্রনায়ক ফরহাদ মাজারের সঙ্গে।